আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে আমাদের যেসব উদ্যোক্তারা প্রতিদিন তৈরি হচ্ছে এই ফাউন্ডেশন থেকে আমাদের বিনামূল্যে একটা ব্যাচে টানা ৯০ দিন ধরে প্রশিক্ষণের মধ্য দিয়ে সেই উদ্যোক্তারা আসলে কেমন করছেন? আসলে তাদের জীবনে কোনো পরিবর্তন আসছে কিনা? আসলে তারা কিছু শিখছেন কিনা? আসলেই তাদের উদ্যোক্তা জীবনে এই ফাউন্ডেশনের কর্মকাণ্ড কোনো কাজে লেগেছে কিনা সেটার ইম্প্যাক্টটা দেখানোর জন্য এই রিয়েল লাইফ স্টোরি আকারে আমরা আসলে এই অনুষ্ঠানটা করে থাকি। আমাদের অনেকের একটা ধারণা আছে যে আমাকে দিয়ে বোধহয় হবে না, চাকরি পাই না আবার ব্যবসা, এটা তো আরও অনেক কঠিন কাজ। ডেফিনেটলি চাকরি চাইতে ব্যবসা ডেফিনেটলি আরও অনেক কঠিন কাজ। কিন্তু আপনাকে কে বলেছে যে আপনাকে দিয়ে হবে না? এই যে আপনি নিজে থেকে একটা ধারণা করে রাখেন আপনাকে দিয়ে হবে না, এই ধারণাটাই হচ্ছে ভুল, প্রথম ভুল। হ্যাঁ, আমাদের সমাজ ব্যবস্থায় আসলে সবাই আমাদের দিকে তাকিয়ে সবাই বলে তোমাকে দিয়ে হবে না, তুমি পারবা না, চেষ্টা করো না, ফেল মারবা, এটা সবাই বলে। কিন্তু কেউ বলে না তুমি পারবা, তোমাকে দিয়ে হবে। সেই কথাটা আমি সবসময় আপনাদেরকে বলি, কারণ আপনার ভেতরে যে সম্ভাবনা সুপ্তভাবে লুকিয়ে আছে সেটা আপনি জানেনই না, সেটা এক্সপ্লোর করার কোনো সুযোগ পান নাই, কোনো প্ল্যাটফর্ম পান নাই। আমি আপনাদের সেই সুপ্ত প্রতিভাকে জাগিয়ে দিতে এসেছি এবং সেই জাগিয়ে দেওয়ার জন্য যেই ধরনের অনুশীলন দরকার, অনুপ্রেরণা দরকার, প্রশিক্ষণ দরকার, সেটা ক্রমাগত আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনাদের ভেতরের সুপ্ত প্রতিভাটা বের হয়ে আসছে। এখন অনেক গল্প তৈরি হচ্ছে, যেমন আমি বলতাম যে ব্যবসা করতে অনেক টাকা লাগে না। আজকে আপনারা একটা গল্প শুনবেন যে শূন্য মূলধন দিয়ে কিভাবে শুরু করেছে। সো ৫,০০০, ১০,০০০, ২০,০০০ টাকা একটা ব্যবসা শুরু করার জন্য খুবই ভালো একটা মূলধন। হ্যাঁ, আপনি একদিন বড় হবেন, কিন্তু শুরু করার জন্য, অনেক বড় করে করার জন্য আমাকে দিয়ে হবে না বা আমি করতে পারবো না, ব্যাপারটা কিন্তু সেরকম না। সারা দুনিয়াটা এখন চলছে আপনার কত বড় নেটওয়ার্ক, আপনার পরিচিতি, আপনাকে কতজন মানুষ চেনে জানে, আপনার এই যে চেহারা, তার মধ্যে কতজন মানুষ এই চেহারাটাকে বিশ্বাস করে, সেটাই হচ্ছে আসলে বড় ব্র্যান্ডিং, বড় সেলের সুযোগ। সো সেই বিশ্বাসটা তৈরি করুন, পরিচিতি তৈরি করুন, নেটওয়ার্ক তৈরি করুন, ইনশাল্লাহ আপনিও পারবেন। সো এরকম দুইজন মানুষকে নিয়ে আমরা আজকে আপনাদের গল্প শোনাবো, যাদের গল্প থেকে আপনাদের মনে একটা প্রশ্ন তৈরি করতে চাই, ওয়াই, আমি কেন এখনও শুরু করছি না, তারা তো শুরু করে দিয়েছে। এই প্রশ্নটার উত্তর যাতে আপনারা খুঁজে পান, সেই জন্যই আমরা আজকে দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসলে এনাদের গল্পগুলো আমার কাজকে আর অনেক বেশি উৎসাহিত করে, তাদের গল্পগুলো, এবং একই সঙ্গে এই গল্পগুলো আপনাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। কারণ হচ্ছে এই গল্পগুলোর মধ্য দিয়ে আপনাদের মধ্যে একটা ভাবনা তৈরি হয়। সেই ভাবনাটা তৈরি করার জন্য আমরা আজকে দুজন অতিথিকে ডেকেছি। আমাদের সঙ্গে আছেন মেহেরপুর জেলার মেয়ে, তিনি অবশ্য থাকেন উত্তরা জোনে, আমাদের উত্তরা জোনে, নুসরাত জাহান। নুসরাত আমাকে বলেছে যে সে একেবারে কোনো মূলধন ছাড়া, মানে শূন্য মূলধন দিয়ে নুসরাত শুরু করেছে, এখন মাসে প্রায় ৩ লাখ টাকা সেল করে এবং সে এখনও একজন স্টুডেন্ট। কিভাবে, এটাও আমরা আরেকটা বার্তা দেওয়ার চেষ্টা করব, যেটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে ছাত্র অবস্থাতেই, মানে লেখাপড়া করা অবস্থাতেই ইনকাম করা শুরু করতে হবে, ব্যবসা শুরু করতে হবে, এবং সেটাও আমরা আজকে নুসরাত কীভাবে করেছে তার জীবনের গল্প থেকে আমরা সেটা শুনবো। এবং আমাদের সঙ্গে আছেন নরসিংদী জেলা থেকে আমাদের মোস্তাকিম বিল্লাহ। মোস্তাকিম বিল্লাহ মাদ্রাসার চাকরি করতেন, সেইখান থেকে ছেড়ে মাত্র ৮,০০০ টাকা মূলধন দিয়ে উনি ব্যবসা শুরু করেন এবং উনিও এখন মাসে প্রায় ৩ লক্ষ টাকা সেল করেন। কীভাবে ঘটলো এই ঘটনাগুলো আমরা তাদের মুখ থেকেই শুনে, চলুন তাদের সাথে গল্প শুরু হোক। নুসরাত কেমন আছেন? মোস্তাকিম কেমন আছেন? ভালো, ভালো, ভেরি গুড। নুসরাত, আপনাকে দিয়ে শুরু করি। আমরা সবসময় নারীদেরকে নিয়ে শুরু করি সবার আগে। সো আপনার গল্পটা একটু জানতে চাই শুরু থেকে। তার মধ্যে আমার 3টা প্রশ্ন। 1 নম্বর হলো স্টুডেন্ট লাইফে ব্যবসা করার বা উদ্যোক্তা হওয়ার চিন্তা মাথার মধ্যে কীভাবে আসলো? যদিও এটা আমি সবসময় বলি আমার স্টুডেন্টদেরকে যে স্টুডেন্ট লাইফের ফার্স্ট ইয়ার থেকেই আস্তে আস্তে রোজগার শুরু করতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে
শূন্য টাকা দিয়ে, কোনো টাকা ছাড়া কিভাবে ব্যবসা করার সাহস আসলো, এবং এটা কি আসলেই পসিবল কিনা সেটা তো আজকে তোমার মুখ থেকে শুনবো। 3 নাম্বার হচ্ছে তোমার এই জার্নিতে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন তোমাকে আসলে কতটা হেল্প করেছে? আমি যখন প্রথম শুরু করি তখন আমি 2020 সালে লকডাউনের আগে আমি ভাবছিলাম নিজে কিছু করব। প্রথম থেকে আমার ইচ্ছা ছিল যে আমি নিজে কোনো কিছু করব বা নিজের কোনো কিছু থাকবে যেটা আমি সম্পূর্ণ নিজে করব, কিন্তু ওইভাবে আমি সময় সুযোগ বা পেয়ে উঠি নাই বা হয়ে ওঠে নাই, কারণ যেহেতু আমি স্টুডেন্ট আর আমি পড়াশোনা করছি নিজ জেলা থেকে অন্য জেলাতে হোস্টেলে থেকে, যার কারণে আমার ইচ্ছা থাকলেও হয়ে ওঠে নাই বা আমার কোনো স্পেসও নাই ওইভাবে করার মতো। যখন 2020 সালে লকডাউনের সময়তে, করোনার সময়তে, তখন তো সবাই ঘরবন্দি, হোস্টেল থেকে তখন বাসায় চলে এসেছিলাম। তখন মানে বেশ কিছুদিন থাকতে থাকতে দেখতেছি যে সময়টা অনেক বেশি আছে, তখন কিছু করে উঠতে পারি এখন বা একটু চেষ্টা করে দেখতে পারি। তখনই আমি গ্রুপটা, আমার ভাইয়া আমাকে দেখায় যে গ্রুপে, তখনই আমি রেজিস্ট্রেশন করছিলাম, আমি গ্রুপে 11তম ব্যাচ থেকে আছি। তখনই আমি ভাবছি যে নিজে কিছু করব, কিন্তু আমার তো কোনো মানে মূলধন নাই। এটা আমার আসলে একটা মানে ভাবছিলাম যে কোনো কিছু যে করবো, বা ওই সময়তে তো আমার ফ্যামিলিও চাচ্ছে যে আমি পড়াশোনাতে ফোকাস দিই, বা তাদের আবার বলার মতো সাহসও নাই যে আমি বিজনেস করতে চাই বা এইদিকে আমার ইন্টারেস্টেড বা এরকম কোনো কিছু। এই জন্য আমি ওইভাবে ফার্স্টে সাহস পাচ্ছিলাম না। তখন আপনার সেশনগুলো আমি খুব পড়তাম, যখন দেখে আমি খুবই অনুপ্রাণিত হতাম যে আমিও চেষ্টা করলে কিছু করলে পারতে পারি, এরকম একটা ভাবি। তখন আমি নিজেরই ইচ্ছা থেকে, আমাদের নিজের জেলা মেহেরপুর, তো ওইখানকার মেহেরপুর বিখ্যাত মিষ্টি, তখন আমি ভাবতেছি মেহেরপুরের বিখ্যাত নিয়ে মানে জিনিস নিয়ে কাজ করা যেতে পারে, কারণ তখন তো যেহেতু লকডাউন, চাইলেই মানুষ সহজে নিতে পারতেছে না বা কিনতে পারে না, এই জন্য ভাবতেছি এটা নিয়ে আমি করতে পারি। তখন মানে আমার কাছে একদমই শূন্য, মানে আমি যে ফ্যামিলির থেকে যদি আমি 10,000 টাকাও চাই, তখন কিন্তু তারা ভাববে হয়তো বা এইটাই নষ্ট করে ফেলবে, বা এখন তো লকডাউনের সময়তে এর তো দরকার নাই, এগুলোর দিকে আগ্রহ, তখন তারাই ফার্স্টেই দেখা যাচ্ছে যে আমাকে উৎসাহিত আর করবে না বা তারা বাধা দিবে, এরকম একটা ইয়েতে ছিলাম আমি। তখনই আমি নিজে মানে একটু খোঁজ খবর নিই, কেমন কি কস্টিং বা প্রাইস কেমন, কুরিয়ারে কিভাবে কি দিতে হয়, এগুলো একটু নিজে থেকেই আমি সব কিছু খোঁজ নেওয়ার পরে আমি গ্রুপে পোস্ট করি। গ্রুপে পোস্ট করার পরে দেখছি আজ 2-1 দিন পরে সবাই অনেক বেশি রেসপন্স করে। আর গ্রুপের ফাউন্ডেশনের হওয়াতে মানে আমাকে আমার কাস্টমাররা বেশ কিছু বিশ্বাস করে তারা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে। আমি বলি যে আমার কাছে অর্ডার করতে হলে যেহেতু খাবার আইটেম, এটা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আর ফাউন্ডেশনের আমার এটাই সবচেয়ে প্রথম বড় পাওয়া, যে আমাকে ওরা ফাউন্ডেশনের বলে বিশ্বাস করে আমার কাছে অর্ডারটা করে। আমি ওইখান থেকে একটু ফার্স্টে আমি অনেক বেশি খুশি হয়ে যাই যে আমি ইয়ে করতে পারতেছি, যে আমি সেল করতে পারতেছি, আমার কাছে নিচ্ছে। ওইখান থেকে ওনারা যখন বিশ্বাস করে আমাকে দেয় অর্ডারটা, তখন আমি ওটা ওনাদের কাছ থেকে, ওইটাই ছিল আমার প্রথম, মানে ওনার যে একটা যে লাভের অংশটা পাইছি ওইটাই ছিল আমার প্রথম মূলধন বা আমার প্রথম আর্নিং জীবনের। তখনই আমি ওইখান থেকে আমি আস্তে আস্তে মানে আমার এত বেশি ভালো লাগছে যে আমি শূন্য হাতে কিছু করতে পেরেছি, বা আমি মানে ওই বয়সে আরও বেশি ইয়েছিলাম যে আমি কাজ করতে পারি না বা কোনো কিছু, আমি আর্নিং করতে শিখে গেলাম বা ওরকম। তখন থেকে আমি রানিং সবসময়তেই কাজ করতে শিখেছি, বা এভাবে কন্টিনিউয়াস আমি প্রতিদিন পোস্ট দিতাম, গ্রুপে পোস্ট দিতাম, বা সব পেজ খুললাম আস্তে আস্তে। যখন সেল শুরু হচ্ছে তখন আমার ভাইয়া, উনি অনেক বেশি আমাকে অনুপ্রাণিত করেছেন, উনিও অনলাইন সেক্টরে বেশ একটু বোঝে, সেক্ষেত্রে পেজ টেজ খুলে দেয়, আমি কন্টিনিউয়াস পোস্ট করতে থাকি। আস্তে আস্তে দেখতেছি আমি আরও পরিচিতি বাড়তেছে, আমার আইটেমগুলোও পরিচিতি বাড়তেছে, সেল হচ্ছে। আস্তে আস্তে আমি প্রোডাক্ট বাড়াতে থাকি, যে একে একে প্রোডাক্ট বাড়ালে হয়তো বা দেখা যাচ্ছে কাস্টমার একটা জিনিস চাচ্ছে, যদি আমার কাছে এক্সট্রা থাকে ওটাও নিয়ে নিচ্ছে, তখন আমার সেলও বাড়তেছে, আমিও অনেক বেশি উৎসাহিত হতে থাকি। তখন দেখা যাচ্ছে যে আমি মাঝে মধ্যে সবসময় তো ওই বয়সে দেখা গেছে যে কাস্টমার মানে অনেক সময় হ্যান্ডেলিংয়ে কষ্ট হয়ে যেত, কিন্তু যখনই আমি দেখতাম যে ডিপ্রেশনে ভুগতাম, আমি গ্রুপে এসে খালি আপনার পোস্টগুলো পড়তাম, তখন দেখি বারবার তখন অনুপ্রাণিত হতাম তখনই। আর যখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমার সেলিং বাড়তেছে, আমার একটা লাভের অংশ বাড়তেছে, তখন আমি দেখা যাচ্ছে হোস্টেলে 5-6 হাজার টাকা দিয়ে চলে, সেই আমি একটা ভালো একটা অ্যামাউন্ট সেল করতে পারি। সেইখান থেকে আমি তখনই মানে ভেবে নিই যে আমি আর কখনোই মানে বিজনেসটা ছাড়বো না, এটা আমি প্রফেশন ভাবে নিব। 3 লাখ টাকা এখন মাসে সেল করো তুমি বলছিলে, রাইট? জি স্যার। কিভাবে মানে এই 3 লাখ টাকা মানে শূন্য মূলধন থেকে মাসে এখন 3 লাখ টাকা সেল করা, এই ম্যাজিকটা কি? এর পেছনে যদি 3টা কারণ বলতে বলি, কি বলবা তুমি? আমি
প্রথম বলবো যে ধৈর্য এবং পরিশ্রম দিয়ে আমি এগিয়ে গেছি। অনেক বাধা বিপত্তি আসে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমার পরিচিতি বাড়াইছি, ব্র্যান্ডিং বাড়াইছি, বা মানুষের সাথে কথা বলার স্কিলটা ডেভেলপ করছি। আমি সবসময় আমি মনে পড়ে না আমি বিজনেস জগতে আসার পরে মানে লকডাউন থেকে এই 5 বছর আমি কখনো মানে গ্যাপ দিয়েছি, আমি 7 দিন কখনো কনসিস্টেন্ট হ্যাঁ রানিং কন্টিনিউ সবসময় চালিয়ে রেখেছি। কারণ লকডাউন যখন খুলে যায় তখন তো করোনাকালীন শেষ হয়ে আমি আবার হোস্টেলে শিফট করেছি, তখনও দেখা গেছে যে আমি অনেক কষ্ট হলেও কন্টিনিউ করেছি। তাই লেগে থাকলে ইনশাল্লাহ হবে হবে। এবং তুমি একটা ব্যাপক পরিচিতি তৈরি করেছো, সেটা আজকেও টের পাওয়া গেল। বিশাল বাহিনী নিয়ে তুমি এখানে আসছো দেখলাম। তো ফাউন্ডেশন থেকে তুমি যদি মোটা দাগে 3টা পয়েন্ট বলো যে কোন 3টা জিনিস আসলে তোমাকে এই আজকের জায়গায় আসতে ব্যাপকভাবে সাহায্য করেছে। এখানে আমি সবচেয়ে ভালো যে পরিচিতি বৃদ্ধির সবচেয়ে আমি বেশি পরিচিতি পেয়েছি যে ভিডিও সেশন আসার পরে, কি যেটা আমি আগে একদমই কথা বলতে পারতাম না। আমি একটু থামাই, তোমার কথা শুনে কিন্তু আমি মুগ্ধ। মানে এটা কি এই ভিডিও সেশন করেই? একদম স্যার, আমি একদমই কথা বলতে পারতাম না, বিশেষ করে ক্যামেরার সামনে আমি কথা বলতে পারতাম না। যেটা আমি ভিডিও সেশনে আসার পরে কথা বলার জড়তা কাটানোর ভিডিওতে থেকে আস্তে 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 আমি এই পর্যন্ত। আচ্ছা, এটা 1 নাম্বার। 2 নাম্বার? 2 নম্বর ফাউন্ডেশন থেকে দেখা গেছে আমার প্রথম সবচেয়ে বড় পাওয়া যে আমি ফার্স্টে উৎসাহিত হয়েছি যে ফাউন্ডেশনের বলে আমার কাছে অর্ডার করে তখন তো আমি শূন্য থেকে শুরু করছি। আমার তো ওই ফ্যাসিলিটি তাদের অ্যাডভান্স দিয়ে তোমার ব্যবসাটা শুরু হয়ে গেছে। তাহলে হয়তো তার মানে নেটওয়ার্কটা তুমি পেয়েছো। নেটওয়ার্কিং। 3 নাম্বার? এখান থেকে আমি অনেক বেশি সাহস বা মানুষের ভালোবাসা পেয়েছি, যে অনেক বেশি সবাই ভালোবাসে, বা যেখানেই যায় যদি বলি ফাউন্ডেশনে সহজে সে বিশ্বস্ত মনে করে আমাকে। অসাধারণ। তোমার কোনো কষ্টের কথা মনে পড়ে এই জার্নিতে, 5 বছরের জার্নিতে? হ্যাঁ, 5 বছরের জার্নিতে অনেক সময় ভেঙে পড়েছি, বা অনেক সময় সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল যখন আমি আবার মানে আমি কখনোই ভাবি নাই যে আমি এই পর্যন্ত আসতে পারবো। দেখা গেছে যে আমি যখন লকডাউনে তো শুরু করছিলাম, তখন দেখা গেছে যে যখন করোনা টাইমটা শেষ হয়ে গেছে আমাকে আবার হোস্টেলে ব্যাক আসতে হয়েছে। যখন হোস্টেলে ব্যাক আসি তখন দেখা যাচ্ছে যে আমি বাসা থেকে আমার বাবা মা আমাকে বিজনেসে হেল্প করতো। দেখা গেছে আমার অনেক প্রোডাক্ট এক উপজেলা থেকে অন্য উপজেলা থেকে, তখন আমার বাবা গিয়ে নিয়ে আসতো, আমার প্যাকিংয়ে আমার মা হেল্প করতো। তখন সম্পূর্ণ আমার নিজের কাজ নিজেকেই করা লাগতো। আর তখন শুরুর দিকে তো অত বেশি ছিল না যে আমি লোক রাখবো একটা কস্টিং দিয়ে। তখন আমি হোস্টেলে যখন চলে আসি তখন দেখা যাচ্ছে যে হোস্টেলে আসার পরে আমার ফ্রেন্ডরা অনেক বেশি হিউমিলেট করতো, তখন তারা অনেক বেশি আমার ভালো হচ্ছে কাজ করতাম। পরে আমি আস্তে আস্তে বিভিন্ন প্রোডাক্ট বাড়াই। দেখা যাচ্ছে যে আমাদের মেহেরপুর জেলায় বিখ্যাত কুমড়া বড়ি, যেটা দেখা যাচ্ছে যে তখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তারা আমাকে বলতো, এরকমও বলেছে যে দেখ রাস্তা দিয়ে যাচ্ছে বিশ্বস্ত কুমড়া বড়ি ব্যবসায়ী, এরকমভাবে কথা বলতো। যেগুলো তখন অনেক এখন ভালো লাগে বা হাসি পাই, কিন্তু তখন অনেক বেশি আঘাত পাইতাম। তারপরে আবার দেখা যাচ্ছে যে আমি তখন হোস্টেলে থাকতাম, হোস্টেলের রুমের মধ্যে প্যাকিং করতাম, যখন রুমমেটরা বা সবাই ওরা, আর তখন আমি ফলের বিজনেস শুরু করছিলাম, বা মেওয়া আইটেম, মেওয়া ফল যেটা, ওগুলো নিয়ে তখন অনেক বেশি তারা সমস্যা দেখাইতো বা অনেক রকমের কথা বলতো। তখন আমি হোস্টেল থেকে তখন আমি আলাদা একটা বাসা নিয়েছিলাম শুধুমাত্র বিজনেসটা ঠিক রাখার জন্য বা প্যাকিং করার জন্য। তখন ওইসব বিষয়গুলো অনেক বেশি কষ্ট মুহূর্ত ছিল ওই সময়, মানে আমি তখন সাহস ছিল না যে পারবো কিনা। তারপরেও তোমার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, আমি যে কথাটা অনেকবার বলেছি আমার সেশনে, যে লেগে থাকো, এটাকে তুমি খুব ভেতরে নিয়েছো সিরিয়াসলি। ওই যে বন্ধুরা কুমড়া বড়ির ব্যবসায়ী, তারা এখন কি বলে? এখন তারা মানে যখন আস্তে আস্তে অনেক ভালো কিছু করলাম, এখন তারা আবার দেখা যাচ্ছে অনেকে বলে কিভাবে করতে পারি আমরা, একটু আইডিয়া দে, বা কিভাবে করলে বেটার হয়, বা এইভাবে কিভাবে এত দূর আসলি, বা কোন সেক্টরে করলি, বা কোথায় কোথায় কাজ করছিস, মানে এইগুলো সম্পর্কে জানতে চাই। মানে এখন অ্যাপ্রিশিয়েট করে সবাই। তার মানে কাজ দিয়ে সবকিছুই বদলে দেওয়া সম্ভব, ইনশাআল্লাহ স্যার, সবই বদলে দেওয়া সম্ভব। মানে এই আমাদের, তুমি একটা স্টুডেন্ট, মানে আমি স্টুডেন্টদের জন্য যদি এখন কিছু বলো, যে তুমি পড়ছো কিসে? আমি বর্তমানে এখন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শেষ করে এখন পাবলিক হেলথের উপর বিপিএস করতেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। বিবিএস করতেছো? তাহলে যারা স্টুডেন্ট, যারা বলে আমার কোনো টাইম নাই, ক্লাস অ্যাসাইনমেন্ট এটা সেটা, তাদের জন্য তুমি কি বলো? তুমি তো 5 বছর ধরে কাজ করছো, এখনো স্টুডেন্ট, তাদের জন্য তোমার কি বক্তব্য হবে? মানে সবার জন্য একটাই, যে নিজের ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব। আমি যদি হোস্টেল থেকে যেহেতু মেনটেন করতে পেরেছি, তাহলে তো যারা বাসা থেকে স্টুডেন্ট তারা তো আরও ভালো পারবে, বা আরও বেশি সুযোগ থাকে। মূলধন না থাকলেও বা স্টুডেন্ট থাকলেও যদি নিজের ইচ্ছা শক্তি থাকে সব কিছুই সম্ভব। কিন্তু টাইম ম্যানেজমেন্টটা শুধু জানতে হয় যে আমি কখন, এবং মানে আসলে টাইম তো অনেক আছে।
আমরা সেটাকে ব্যবহার করতে জানি না, পার্থক্য কিন্তু শুধু এইটুকুই। তো আমি শুনবো তোমার কাছে আবারও কথা, ভালো লাগছিল খুব তোমার কথাগুলো। আমি একটু মোস্তাকিম বিল্লাহ আপনার কাছে আসতে চাই, যদি একটু বলেন আপনিও আপনার পেছনের গল্পটা। সেখানে 3টা প্রশ্ন ডেফিনেটলি থাকবে। একটা হচ্ছে যে আপনার কেন মনে হলো বা কখন মনে হলো যে আমার নিজে কিছু করা দরকার, চাকরি না করে আপনি মাদ্রাসায় জব করতেন সেটা ছেড়ে দিলেন। 2 নাম্বার হচ্ছে যে আপনার মতো আমাদের মাদ্রাসায় যারা কাজ করে, আমাদের অনেক আমাদের শিক্ষার্থী আমাদের এখানে যুক্ত আছে, তাদের মনোজগতে একটা পরিবর্তন আপনার মতো করে, যে আমরা কি শুধু এটা নিয়ে পড়ে থাকবো, ঠিক আছে ওটা একটা ভালো কাজ, মাদ্রাসার চাকরি, বা কেউ হয়তো ইমামতি করছে, খুবই অসাধারণ কাজ, কিন্তু ওইটার পাশাপাশিও তো চাইলে নামাজের ফাঁকে ফাঁকে, প্রত্যেক ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে কিছু কাজ আসলে এখন করার সুযোগ তৈরি হয়ে গেছে, অনলাইনে এত সুযোগ সুবিধা। তাদের জন্য আপনার বক্তব্য কী হবে? আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনার জীবনে উদ্যোক্তা হওয়ার পিছনে এই ফাউন্ডেশন কতটা ভূমিকা রেখেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই আমি আপনাকে স্যার আমাদের নরসিংদী জাগরণশীল টিমের পক্ষ থেকে স্বাগতম জানাই এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আমার পেছন থেকে যদি শুরু করতে চাই, তাহলে প্রথমে বলতে চাই 2020 সাল থেকে আর কি, যখন প্রথমে আমি লেখাপড়া শেষ করে একটা চাকরি নিয়েছিলাম। 1 বছর আমার নিজ গ্রামের মাদ্রাসাতে আমি চাকরি করতাম। তখন চাকরিটা যখন 8-9 মাস হয়, তখন আমার বাড়ি থেকে আমাকে বিবাহ করায়। বিবাহের 1 মাস পরে চাকরিটা আমার চলে যায়, যে কোনো কারণে। আমি আপনাকে বলেছি, ওখানে ওই মাদ্রাসার প্রিন্সিপালের সাথে যে কোনো একটা কারণে মনোমালিন্য হয়ে ওই 1 মাসের মাথায় বা 1.5 মাসের মাথায় আমার চাকরিটা তখন চলে যায়। তখন আমি সবেমাত্র বিবাহ করেছি। তো মানে এতটা কষ্ট পেয়েছি তখন, এটা বলে ভাষায় বোঝানোর মতো না। এখন ওই কথা এখনও মনে আসলে আমার চোখ দিয়ে মাঝে মাঝে কোনো অশ্রু জমে যায়। কারণ ওই সময়টা স্যার সবাই জানে এটা কেমন মুহূর্ত, কতটা আর্থিক মানে প্রয়োজন। তারপরে স্যার আমি পরবর্তী প্রায় 1-1.5 মাস 2 মাস পর্যন্ত কোনো কাজ ছিল না। ওখান থেকে আমি পরবর্তী একটা মাদ্রাসার মধ্যে আমি জব করি, আর একটা মাদ্রাসায় জব নিই। জব নেওয়ার কিছুদিন পরেই আপনার শুরু হয়ে যায় করোনা। 3-4 মাস যাওয়ার পরে করোনা শুরু হয়। করোনা শুরু হওয়ার পর থেকে স্যার মানে সব কিছু বন্ধ হয়ে যায়, প্রাতিষ্ঠানিক সব কিছু বন্ধ হয়ে যায়। তো আমিও ঘরবন্দি হয়ে যাই, বাড়িতে চলে আসি। মাদ্রাসা থেকে কোনো বেতন দেওয়া হয় না। তো ওই সময়টাতে আবার একটা কষ্টের মধ্যে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে এমন হয়েছে যে আমার ছোটো ভাই সে আরেক জায়গায় চাকরি করে, ওখান থেকে তার কাছ থেকে টাকা এনে তারপর আমাকে চলতে হয়েছে। তো যেহেতু পরিবার আছে, তারপরে বিবাহের সবেমাত্র কিছুদিন পরে, তো যাই হোক আবার ওদিক দিয়ে আমার বেবি আসবে। তো ওই সময়টা দিয়ে করোনার শুরু, তখন ওই সময়টাতে আমার প্রথম বেবি হয়। তো আর্থিক দিক দিয়ে আমি তখন খুবই একটা সংকটের মধ্যে ছিলাম। তো যখন আমি বাসায় আসি, তো আমি 2-1 মাস যাওয়ার পরে চিন্তা করতে থাকি আসলে কী করা যায়, ঘরে তো আর বসে থাকা যাবে না, কিছু একটা তো করতেই হবে। তো এটার দিকে চিন্তা করে আমি, যেহেতু আমার একটা মোবাইল আছে, ফোন আছে, তো আমি ওটা আস্তে আস্তে ঘাঁটতে থাকলাম। তো দেখলাম যে অনেক মানুষ অনলাইনে অনেক কিছু করে, বিভিন্ন ক্রয় বিক্রয় গ্রুপ আছে, ওখানে অনেক কিছু দেখতেছি যে ওনারা ক্রয় বিক্রয় করে। তো এখান থেকে আমার একটা জানার আগ্রহ হইলো তারা কীভাবে কী করে। তো দেখলাম আমার একটা কাছের ভাই, উনি আপনার তেল, মধু, ঘি ইত্যাদি নিয়ে কাজ করে। তো আমি ওনাকে নক দিলাম। নক দেওয়ার পরে সর্বপ্রথম আমি তার কাছ থেকে 20 লিটার ঘানি ভাঙা সরিষার তেল আনি। সরিষার তেল এনে যখন আমি পোস্ট করি, আলহামদুলিল্লাহ পোস্ট করার পর দিনই আমার 10 লিটার সেল হয়ে যায়। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। এভাবে আমি কন্টিনিউ করতেছিলাম। তেল, মধু, ঘি নিয়ে আমার মানে এই অনলাইন ব্যবসার জার্নিটা শুরু হয়। শুরু হওয়ার পরে স্যার, তো আমি দেখি যে আসলে এটা আমি করতে পারতেছি না। কেন? কারণ আমার যেই বাড়িটা, এটা হচ্ছে শেখেরচর বাবুরহাট, সারা বাংলাদেশের জন্য পাইকারি কাপড়ের বিখ্যাত, ওটার পাশে আমার বাসা। তো আমি যেই তেল, মধু, ঘি এগুলো তরল জাতীয় জিনিস, তো আমি কুরিয়ার করতে গেলে ওরা আমার এটা বুক করে, আমি ডেলিভারি করতে পারি না। কেন? তারা বলে যে আমাদের কাপড় নষ্ট হয়ে যাবে। তো সামান্য আপনার এই জিনিসের জন্য আমি কাপড় নষ্ট করতে পারি না। তো এটা আমি অনলাইন অনেক দিন চাওয়ার পরেও আমি করতে পারতেছি না। সব দিক মিলিয়ে আমি দেখলাম যে আসলে এটা আমার দ্বারা হইতেছে না। প্রায় 2 বছর আমি চেষ্টা করলাম এই অফলাইনে। ডেলিভারি অসুবিধার জন্য আপনাকে ছেড়ে দিতে, ডেলিভারি অসুবিধার জন্য ছেড়ে দিতে হয়েছে। কারণ আর অন্য জায়গায় থেকে করতে গেলে এটা অনেক দূর যেতে হয়। নরসিংদীর মানে একবারে সদর যেখানে, ওইখানে যেতে ওইটা আমার কস্টিং অনেক বেশি, যেটা আমার দ্বারা সম্ভব হয় না। আর মাঝখানে একটা কথা বলে রাখি স্যার, যখন এটা আমি শুরু করি এর কিছুদিন পরেই আমার একটা চাকরির অফার আসে। এটা হলো আমার পার্শ্ববর্তী গ্রামের মসজিদ থেকেই। তো আমি আবার ওখানে মসজিদের ইন্টারভিউ দিয়ে ওখানে মসজিদে আবার টিকে যাই।
ওইখানে ব্যবসাটা যখন করি রানিং, ওটার মাঝেই আমার চাকরিটাও হয়ে যায়। তো এবার দেখা যাচ্ছে মসজিদ হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়াইতে হয়, জুমা তো আছেই। তো এই 5 ওয়াক্ত নামাজের ফাঁকে দূরের দিকে আমি ডেলিভারি করবো, এই সুযোগটা আমার হয় না। যার ফলে আমি চিন্তা করলাম যে আসলে আমার অন্য কিছু করা দরকার বা অন্য কিছু করা যায় কিনা। এরকম যখন মসজিদটা হয়েছে তোমার একটা সাপোর্ট হইলো, এখন আমার একটা কিছু অন্য কিছু ভাবার মতো একটা সাহস হয়েছে। তো মসজিদ থেকে 8,000 টাকা বেতন নির্ধারণ করা হয় তখন। তো আলহামদুলিল্লাহ স্যার মসজিদটাতে আমি এখনও আছি। তো ওখান থেকেই আমি চিন্তা করলাম, তো আশেপাশে আমি ঘাটতেছি যে আর কিছু করা যায় কিনা অনলাইনে, আর কোন জিনিসটা নিয়ে কাজ করলে আমি ভালোভাবে করতে পারবো, বা আমার আশেপাশে এরকম এমন জিনিস আছে যেটা নিয়ে মানুষ কাজ করে না। তো এটা ভাবতে ভাবতে আমি একসময় আমাদের নিজের বলার মতো ফাউন্ডেশন একটা গ্রুপ আমার সামনে চলে আসে। ওই দিন আমি এটার মধ্যে ঢোকার পর আলহামদুলিল্লাহ ওখানে যাই দেখলাম অনেকে অনেক পোস্ট করতেছে, ক্রয় বিক্রয় করতেছে, অনেক কিছু। আমি অনেকক্ষণ ওই দিন সময় দিই। সময় দেওয়ার পরে স্যার আপনার অনেকগুলো সেশন এখানে আসে। তো সেশনগুলো স্যার পড়ার প্রতি আমার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। একটা পড়তে স্যার অনেক ভালো লাগে। তো ফলে আমি আমাদের তখনকার এখন বর্তমান যিনি উপজেলা অ্যাম্বাসেডর মাধবদীর হারুন ভাই আমাদের ফাউন্ডেশনের, ওনারকে আমি প্রথমে নক করি, দেখি যে উনি আমাদের কাছের লোক। ওনার ফেসবুক আইডিতে যেয়ে দেখলাম আমাদের পাশাপাশি এলাকা। নক করার পর উনি আমাকে আমাদের এই ফাউন্ডেশনে রেজিস্ট্রেশন করাই দেয়। রেজিস্ট্রেশন করানোর পরে স্যার প্রতিদিন আমি ওখান থেকে ওখানে সেশনে যুক্ত হতাম, এবং প্রতিদিন ওখানে আমি যেহেতু একজন আলেম মানুষ, কোরআন তেলাওয়াত দিত আমাকে, আমি প্রতিদিনই কোরআন তেলাওয়াত করতাম। আমি স্যার বলতে গেলে ফাউন্ডেশনের আমাদের ভাই বোনদের কাছে পরিচিত হই কোরআন তেলাওয়াতের মাধ্যমে, মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আপু এবং আপুরা ফাউন্ডেশনে যারা তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আমাকে অনেক বেশি হেল্প করে। আমি স্যার আপনার যেই সেশনগুলো করেছি ওগুলো থেকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ হয়েছিলাম যে সর্বপ্রথম ঢুকে আমি যে দেখেছি ওইখানে স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। এই যে এটা আমার ভিতরে স্যার গেঁথে গিয়েছিল, এখনও পর্যন্ত এটা আছে যে লেগে থাকা, শুরু করা, সাহস করা, যেখানে আমার কোনো কিছুই ছিল না স্যার। তো ওই দিক দিয়ে ব্যবসা করতে করতে গেলে দেখে যেই পরিমাণ টাকা আসতো তেমন বেশি লাভ হতো না, আবার যে বেতনটা পাইতাম তা সংসারের মধ্যে খরচ হয়ে যেত, উল্টা কিছু ঋণ হতাম। তো আমি ভাবলাম যে কীভাবে কি শুরু করা যায়। তো আমার কাছে আমার ছোটো মামার ওনার 8,000 টাকা ছিল, এটা ওনার কাছ থেকে ঋণ নেওয়াই হয় বলে একরকম। তারপরে আমি দেখলাম যে ফাউন্ডেশনের ভিতরে আমাদের যে হোম ডেকোর আইটেম নিয়ে এটা খুব কম মানুষ কাজ করে। তো আমি ভাবলাম যে আমার বাবুরহাট আমার খুব কাছে, ওই জায়গার মধ্যে আমি কিছু একটা পেতে পারি। তো আমি ঘুরতে থাকলাম পুরো বাজারটার মধ্যে, প্রায় 1-1.5 মাস সময় দিচ্ছি ঘুরতেছি, শুধু কিনে কাজ করার যেটা ভাবতে এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে স্যার আমি হোম ডেকোর আইটেম নিয়ে কাজ করবো, যেমন দরজা, জানালার পর্দা, বিছানার চাদর, এই ইত্যাদি আইটেমগুলো নিয়ে কাজ করবো। তো ওখানে এক ভাই তাবলিগ জামাত করার সুবিধার্থে ওনাদের সাথে পরিচিত হয়। তো ওনারা আমার একটা ফেসিলিটি দেয়, আমার যখন যেই পরিমাণ লাগবে সেই পরিমাণ আমাকে দিবি। ওনারা পাইকারি বিক্রি করে, তারপরে বলছে হুজুর আপনার জন্য এটা আমরা করে দিব, সমস্যা নেই। এটা আমার জন্য স্যার অনেকটা বেশি সাপোর্ট হয়। তো আমি ওই সময় মাত্র 8,000 টাকা পুঁজি নিয়ে অল্প কিছু কাপড় ওখান থেকে পর্দা নিয়ে প্রথমে শুরু করি। পর্দা নিয়ে আমি অনলাইনের মধ্যে প্রথমেই আমি আমাদের ফাউন্ডেশনের মধ্যে পোস্ট করি। তারপর কিছুদিন যাওয়ার পরে আমাদের আয়শা সিদ্দিকা আশা আপু, আপনিও চিনেন, উনি আমাকে একটা পেজ খুলে দেয়। ওখান থেকে আলহামদুলিল্লাহ আমার জার্নিটা শুরু হয় স্যার। তো আলহামদুলিল্লাহ, তো এই আজ পর্যন্ত এই অনলাইন যেই প্ল্যাটফর্মটা আছে ওখান থেকে শুরু করার পরে আজ থেকে প্রায় 3 মাস আগে আমি অনলাইনে শুরু করার পরে 7 মাস পর্যন্ত অনলাইনে শুরু করি। তারপরে আজ থেকে 3 মাস পূর্বে আমি একটা অফলাইন শোরুম আলহামদুলিল্লাহ এখন দিয়েছি। অসাধারণ। আলহামদুলিল্লাহ, জি স্যার, নরসিংদীতে। এটা হাই রোডের পাশে আলহামদুলিল্লাহ। এটা দিতে আলহামদুলিল্লাহ আমার এখন বর্তমানে মূলধন আছে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। এটাও সুবিধা, এটা আমার সম্ভব হয়েছে আমার আপন মামা, উনি আমার বড় ভাই। স্যার আপনার যে সেশনগুলো ছিলাম ওখানে দেখতাম যে পার্টনারশিপের ব্যাপারে আপনি খুব সতর্ক করতেন। ওই দিক দিয়ে আমি পার্টনারশিপ খুঁজতে যাই, আমাকে অনেকে বলেছে টাকা দিবে, পয়সা দিবে, সব কিছু দিবে আমি ব্যবসা করার জন্য, কিন্তু স্যার আমি নেইনি। আপনি বলেছেন পার্টনারশিপের ক্ষেত্রে খুব সতর্ক হওয়া দরকার, সেইগুলো দিক লক্ষ্য করে আমি আমার আপন মামাকে বেছে নিয়েছি। উনি বিদেশে থাকতেন প্রবাসে, দেশে আসার পর উনি আমাকে এইভাবে পার্টনারশিপের দিক দিয়ে বললো যে করা যায় কিনা। ওনাকে পার্টনারশিপে নিয়ে আলহামদুলিল্লাহ এখন একটা শোরুম দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের খুব চলতেছে আপনার দোয়ায় এবং মা বাবার দোয়া, আপনার অনুপ্রেরণা স্যার, আর কিছু না। আমি এটা অকপটে স্বীকার করি স্যার। এখন পর্যন্ত কি হয়েছে কি স্যার, এটা করার পরে দেখা গেছে আমার ফ্যামিলিতে আমার 4 ভাই 2 বোন, আমি সবার বড়। আমার বাবা একদম মসজিদের মধ্যে চাকরি করতেন, দরিদ্র ফ্যামিলির লোক ছিলাম আমরা। তো আলহামদুলিল্লাহ স্যার এখন আমার 2টা ভাই, আমার ছোটো 2 ভাই, তারাও এই বিজনেসটা করতেছে আলাদাভাবে। প্রত্যেকে শুধুমাত্র আমার থেকেই উদ্বুদ্ধ হয়ে আমি শুরু করার পরে তাদেরকে বলছি এইভাবে অনলাইনে করা যায়, এবং আমার ছোটো কয়েকটা ভাইকে আমি আমাদের ফাউন্ডেশনে যুক্ত করেছি, এবং এইভাবে এনে আমার আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 5-6 জন মানুষ আমার থেকে নিয়ে শুধু বিক্রি করে।
সো আপনার এখানে কি কি প্রোডাক্ট আছে আপনার? আমার এখানে স্যার আছে বর্তমানে অফলাইনে, অফলাইন অনলাইন অফলাইন দরজা জানালার পর্দা, বিছানার চাদর, সোফা কভার, মশারি, পাপোশ, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার্সগুলো আছে ওগুলো স্যার। অনেক কিছু যোগ করেছেন। আলহামদুলিল্লাহ স্যার, অনেক কিছু যোগ করেছি। সো এই যে সেলটা এক্স্যাক্টলি বাড়া শুরু হলো কবে থেকে? সেলটা বাড়া শুরু হয়েছে স্যার ফাউন্ডেশনের মধ্যেই যখন আমি ছিলাম, তো আমার তখন প্রায় 60 থেকে 70% সেল ছিল আমার ফাউন্ডেশনের মধ্যেই। আমার ফাউন্ডেশনের ভাই এবং আপুরা আমাকে অনেক বেশি বিশ্বাস করছে, বিশেষ করে আমার কাস্টমার স্যার প্রবাসী, ফাউন্ডেশনের যে প্রবাসী ভাইয়া এবং আপুরা আছে, বিশেষ করে ভাইয়ারা, তারা অনেকে আমার থেকে স্যার আমার পর্দাগুলো নিয়েছে, আমার বিভিন্ন আইটেমগুলো তারা নিয়েছে। আলহামদুলিল্লাহ আমি ফাউন্ডেশনের মধ্যে সর্বোচ্চ সেল করেছি স্যার একজন ভাইয়ের কাছে প্রায় 13 থেকে 14,000 টাকা একদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনলাইনে পর্দা সেল করছেন, মানে চিন্তা করেন দুনিয়াটা কত সহজ হয়ে গেছে। তাও প্রবাস থেকে কিনতেছে, অর্ডার করছে এবং আপনাকে দিচ্ছে। খুবই ভালো লাগলো এই জিনিসটা জেনে। আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে আপনার মতো যারা ধরেন মসজিদে ইমামতি করছেন বা মাদ্রাসায় পড়াচ্ছেন, তারাও তো চাইলে আসলে কিছু একটা করতে পারে, কি বলেন? স্যার ডেফিনেটলি স্যার, আপনি যেটা বলেছেন এটা আমি আসলে যখন শুরু করার আগে আমারও ভিতরে এমনটাই ছিল স্যার। আপনার সেশনগুলো করার পরও আমার ভিতরে এটাই জন্মেছিল যে আমার শুধু মসজিদে চাকরি করবো, মাদ্রাসাতে চাকরি করবো, বাইরে কোনো কিছু করবো না। কিন্তু স্যার যখন আমি দেখলাম যে আপনার একটা সেশনের মধ্যে এটা ছিল, আপনার একটা কাজ করার জন্য শুধু আপনার জন্ম হয়নি। আমি তখন স্যার মাদ্রাসাতেও চাকরি করতাম, করোনার পরে মাদ্রাসাটা খোলা হয়ে গেছে, তারপরে মসজিদ আছে। তো আমি ভাবলাম যে স্যার এটা বলেছেন যে আসলেই তো আমি চাইলে অনেক কিছু করতে পারি, আমার যেই ইয়ে আছে, এবিলিটি আছে, আমি চাইলে আমার মেধা খাটিয়ে আমি আর অনেক কিছু করতে পারি, মসজিদে নামাজের ফাঁকে ফাঁকে অনেক কিছু করতে পারি। আলহামদুলিল্লাহ আমার মসজিদ কমিটি এটা আমাকে সুবিধা দিয়েছে। আমি চাইলে এখন আমি যেমন ফজরের নামাজ পড়ে 8টার দিকে এসে দোকান খুলি, ওখানে আমি জোহর পর্যন্ত থাকি, জোহরের নামাজ পড়ি, আবার খাওয়া দাওয়া করে আবার আসর পর্যন্ত থাকতে পারি, এভাবে আমি স্যার ফাঁকটা আমি দিতে পারি। কিন্তু এটা আমাদের মন মস্তিষ্কের মধ্যে বেশিরভাগ মাদ্রাসা ছাত্র এবং এদের মধ্যে এটা ঢুকানো আছে যে আসলে শুধু এর মধ্যে পড়ে থাকতে হবে। আমি তাদের জন্য বলবো বর্তমানে আসলে আমরা অনলাইন চাইলে অনেক কিছু করতে পারি, আমার জন্য অনেক সহজ হয়ে গেছে। আমরা শুধুমাত্র এটার পিছনে পড়ে না থেকে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে এটা আমাদেরকে করতে হবে, কারণ এটা যেহেতু আমরা শিখেছি, এটা আমরা না করলে কেউ করবে না, অবশ্যই এটা করতে হবে। এটার পাশাপাশি চাইলে আমরা অনেক কিছুই করতে পারি এখন, এবং যেখানে আমি থেকে করব ওই কমিটি বৃন্দ যারা আছে তাদেরকে বুঝালে তারা বোঝার মতন ইনশাআল্লাহ। অবশ্যই, কারণ পরিবারের খরচ আছে, বাচ্চাদের খরচ আছে, এটুকু দিয়ে তো আর সম্ভব হয় না, সংসার চালানো সম্ভব না। তাহলে তখন কাজের প্রতি মনোযোগটা আরো বাড়ে যখন আর্থিক সঙ্গতিটা চলে আসে। তো আপনার স্বপ্ন নিয়ে আমি শুনবো, তার আগে একটু আবার নুসরাতের কাছে আসতে চাই। কি কি প্রোডাক্ট এখন তোমার অনলাইনে পাওয়া যাচ্ছে, পেজে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, বর্তমানে আমার খাবার আইটেম আছে, যেমন আমসত্ত্ব, তিলের নাড়ু, নারিকেল নাড়ু, বিভিন্ন প্রকার আচার, যেমন আচার আইটেম সবকিছু আমাদের কাছে আছে। আর আমার আছে হোম ডেকোর আইটেম, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, তারপরে ক্যান্ডেল, লাইট। আমি মেয়েদের পোশাক, হোম ডেকোর মিলে গেল। হ্যাঁ, আবার আমি মেয়েদের পোশাক নিয়েও কাজ করি। আমি জুয়েলারি আইটেম, মেয়েদের পোশাক, এগুলো নিয়ে কাজ করতেছি। আমার গার্ডেনিং বিজনেসও আছে। সবচেয়ে ভালো চলে কোনটা, ভালো সেল হয় কোনটা? বর্তমানে আমার খাবার আইটেম এবং হোম ডেকোর আইটেম। খাবার আইটেম, হোম ডেকোর আইটেম বেশি সেল হচ্ছে। অসাধারণ। তোমারও কি ক্রেতা প্রবাসী বেশি? আমার খাবার আইটেম বা এগুলো প্রবাসী সব থেকে, এবং গ্রুপের যেগুলো পাই ম্যাক্সিমামই প্রবাসী বেশি। গ্রুপের গুলা কত পার্সেন্ট সেল হয় টোটাল সেলের গ্রুপে? 50% অনায়াসে আমার গ্রুপ থেকে হয়। অসাধারণ, এটা তো বিশাল ব্যাপার, তাই না? জি স্যার। তোমার স্বপ্ন নিয়ে শুনতে চাই, নুসরাত নিজেকে কোথায় দেখতে চায় 10 বছর পরে? আমি 10 বছর পরে আমি নিজেকে দেখতে চাই যেন আমাকে দেখে আরও অনেকেই অনুপ্রাণিত হতে পারে, বা আমি মানুষের কাজে লাগতে পারি। আমি চাই যে আমার মতো স্টুডেন্ট হোক, বা আমি চাই প্রত্যেকটা মেয়ে স্বাবলম্বী হওয়া দরকার, তাই আমি তাদের পাশে দাঁড়াতে চাই। বা আমার নিজের শোরুম থাকুক, বা আমি অফলাইনে, আমি খুব দ্রুত চেষ্টা করতেছি অফলাইনে আসার জন্য। আমি অফলাইনে বা অনলাইনে সব জায়গাতেই যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, বা বিশেষ করে মেয়েদেরকে আমি সহায়তা করতে পারি তাদের স্বাবলম্বী হওয়ার জন্য। অসাধারণ, তোমার স্বপ্ন পূরণ হোক সে দোয়া করি। এবং তোমার পরিবর্তন দেখে আমি খুব মুগ্ধ, আমার খুবই ভালো লেগেছে। এবং যেটা তুমি নিজের মধ্যে ধারণ করেছো যে আমি যে কোনো পরিস্থিতিতে লেগে থাকবো, হাল ছাড়বো না, এটাকে ধরে রাখো। আজকে 3 লাখ হচ্ছে, একদিন 30 লাখ টাকা সেল হবে মাসে ইনশাল্লাহ, সে দোয়া করি। আপনার কাছে আসতে চাই, আপনার স্বপ্ন নিয়ে যদি একটু বলেন, কোথায় দেখতে চান নিজেকে 10 বছর পরে? ইনশাল্লাহ স্যার, আমার বড় একটা স্বপ্ন স্যার। আপনি বলছেন স্যার স্বপ্ন দেখবেন বড় করে, ছোটো করে নয়। তা আমি সেই হিসেবে স্বপ্ন দেখি আমি আমার নরসিংদী জেলার অন্তত প্রত্যেকটা উপজেলা একটা করে শোরুম ইনশাল্লাহ আমি স্থাপন করব। আমার এটা বড় ইচ্ছা, স্বপ্ন। আর ইনশাল্লাহ আমার আজকে 3 লাখ টাকা সেল হচ্ছে। আমি
চাইবো ইনশাল্লাহ, চেষ্টা করবো আগামী 10 বছরের মধ্যে যেন 30 লাখ টাকা সেল হয়। অবশ্যই হবে। এবং এটা স্যার আমি গত 3 মাস আগে আমি শোরুম দিয়েছি স্যার, 3 মাস পূর্বে আমার এতটা সেল ছিল না। আলহামদুলিল্লাহ শোরুমটা দেওয়ার পর থেকে এখন 3 লাখের উপরে আলহামদুলিল্লাহ সেল হয়। এটা আশা করি ইনশাআল্লাহ এর থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। 5 লাখ 6 লাখ হয়ে যাবে দেখবেন আগামী মাস থেকে ইনশাআল্লাহ। কারণ আজকে আপনাদের দুজনের যে পরিস্থিতি হয়েছে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং প্রবাসে যারা আপনাদের সবচেয়ে বড় কাস্টমার, তারা তো এখন আপনাদের থেকে আরো বেশি বেশি পণ্য কিনবে। আর অনেকেই আসলে জানেন আপনি কি করছেন, উনি কি করছে, অনেকেই জান না। সে জানার সুযোগটাও এই অনুষ্ঠানের মধ্য থেকে করে দেওয়া হলো। একদম লাস্ট 30 সেকেন্ডে মনে যেটা আসে বলতে পারেন। তুমি আগে শুরু করো, লাস্ট 30 সেকেন্ড যা মন চায় বলতে চাও, তোমার ভেতরের কথা, তোমার স্বপ্ন, তোমার চিন্তা, এনিথিং। চেষ্টা করলে সবকিছুই সম্ভব। সব থেকে নিজেকে আগে চেষ্টা করতে হবে, যে নিজেকে লেগে থাকতে হবে, যে নিজের মাঝে যে প্রতিভাগুলো আছে সেগুলো নিয়েই কাজ করে যেতে হবে, তাহলে পেছনে ফিরে আর তাকানো লাগবে না। অসাধারণ। আমি স্যার আমার ফাউন্ডেশনের ভাই বোনদেরকে আমি অনেক বেশি ধন্যবাদ দিতে চাই। বিশেষ করে আমার জাগরণ নরসিংদী টিমের যারা আছে সকলে আন্তরিক। আমার বিশেষ করে মুশতাক আহমদ মৃদা ভাই, উনি আমার প্রতি অনেক বেশি আন্তরিক। রায়হানুর রহমান ভাই সহ, সাবির আহমদ বইয়া ভাই সহ সকলেই আমাদের প্রত্যেকটা ছোট থেকে ছোট সদস্যের প্রতি যারা নতুন যুক্ত তাদের প্রতি আন্তরিক। প্রত্যেককে চেষ্টা করে যে সবাই যেন এগিয়ে নিয়ে যেতে পারে। এই জন্য আমার এই জেলার ভাই বোন যারা আছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং সকলের প্রতি ভালোবাসা প্রকাশ করছি স্যার আপনার মাধ্যমে। এইটা আমাদের ফাউন্ডেশনের একটা দারুণ বিউটি, এই যে প্রত্যেকটা জেলা জোন তারা যেভাবে সবাইকে আগলে রাখছে, সবাইকে সহযোগিতা করছে, বুদ্ধি পরামর্শ। বা অনেক সময় আমি দেখি, আমার তো অত দেখার সুযোগ হয় না, তাও আমি দেখি আমি যখন ঢুকি যে হয়তো পর্দা কিনবে আপনাকে মেনশন করে দিচ্ছে, বা তোমার খাবারটা মেনশন করে দিচ্ছে ওর কাছে পাওয়া যায়। এটা একটা বিশাল ব্যাপার। মানে এইটা এই ফাউন্ডেশনের এই যে সৌন্দর্য, এটা আসলে আমরা তৈরি করতে। একটা কথা বলছি আমি বলি, আমাদের এখানে ভাইয়ারা যেমন করে আপুদের এই সাপোর্ট করে, আপুরাও স্যার আমি একজন হুজুর, অনেকে ভাবতে পারে যে ওনাকে কাছে যে বলবো ওনাকে সাপোর্ট দিব, যেমন তাজরিন চৌধুরী চম্পা আপু, আমাদের মনিখান আপু আছে, আরও যারা দায়িত্বশীল আছে সুলতানা মনি আপু সহ প্রত্যেকে আলহামদুলিল্লাহ স্যার আন্তরিক এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদিক দিয়ে। যখনই নক দেওয়া হয় তখনই ইনশাল্লাহ তারা স্যার একবারে রিপ্লাই করে এবং যেইভাবে চাওয়া হয় সহযোগিতা সেভাবে তারা সহযোগিতা করে। এটা স্যার আমাদের ফাউন্ডেশন সবচেয়ে পাওয়া। অনেক ধন্যবাদ দুজনকে, অনেক ধন্যবাদ। এবং দোয়া থাকলো আগামী দিনে আপনাদের ব্যবসা আরও সমৃদ্ধি হোক, আরও প্রসার লাভ করুক, আরও বড় হন। আপনারা বড় হলে আমার থেকে খুশি আর কেউ হবে না। অনেক ধন্যবাদ। শুনলেন দুজনের গল্প, আমার তো খুবই ভালো লেগেছে। আসলে প্রত্যেকটা মানুষের বেড়ে ওঠা এবং এগিয়ে যাওয়া এবং স্বপ্নের পথে থাকা, সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে লেগে থাকা। কারণ এরকম ভাববার কোনো কারণ নাই যে আপনি যেটা করবেন সেখানেই সফলতা পাবেন। হোঁচট খাবেন, পড়ে যাবেন, করোনার মতো পরিস্থিতি তৈরি হবে, বা বিভিন্ন রকমের বিপদ আপদ আসবে, শরীর খারাপ হইতে পারে, অর্থনৈতিক কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তারপরেও স্বপ্ন থেকে বেরোনো যাবে না, আবার শুরু করতে হবে। কারণ এর মধ্য দিয়ে আপনার যে অভিজ্ঞতা হলো সেটা তো অনেক বড় পাওয়া, তাই না? আর এই মানুষগুলোর গল্প শুনে আপনাদের মনের মধ্যে যদি কোনো ভাবনা তৈরি হয়, নিজেকে একটা প্রশ্ন করেন, তারা যদি পারে আপনি কেন পারবেন না? অনেক ধন্যবাদ।